আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। আজকের ক্লাস আমরা শুরু করব। চলুন আমরা শুরু করে ফেলি। তো প্রথমেই আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। তো আশা করি দেখতে পাচ্ছেন, আজকে মূলত আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট স্টার্ট করব। এবং আমরা গতদিন আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম। তো অবশ্যই আপনারা পিএইচপিটা ভালো করে শিখবেন এবং আমরা আসলে পিএইচপি ছোট ছোট যে ফাংশনগুলো আছে সেগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যেই শেখার চেষ্টা করব। আর তাছাড়া আপনাদের যে এই ডিরেকশনগুলো আমি দিয়েছিলাম সেগুলো ফলো করবেন, অর্থাৎ পিএইচপি শেখার জন্য। এবং আস্তে আস্তে পিএইচপি শেখার যে বিভিন্ন রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো সেগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন। তো তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। আজকে মূলত আমরা স্টার্ট করছি হচ্ছে ওয়ার্ডপ্রেস লোকাল ডেভেলপমেন্ট দিয়ে। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো তাহলে আমরা লোকাল ডেভেলপমেন্টের জন্য আমরা বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারি। গতদিন আমরা হচ্ছে আমাদের একটা উইন্ডোজ মেশিনে আমরা চেষ্টা করেছিলাম যে লারাগন ইনস্টল করে কিভাবে ব্যবহার করতে পারি। আমরা দেখেছি যে পিএইচপি সার্ভার আমরা ইউজ করতে পারছি। তো এখানে একটা মেনু আছে, মেনুতে ক্লিক করে আপনি যদি কুইক অ্যাপে যান এবং এখানে যদি ওয়ার্ডপ্রেস ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আচ্ছা প্রথমে স্টার্ট অলে ক্লিক করতে হবে। ওকে, করলাম। এইটা বারবার একটু ডিস্টার্ব করবে, কিন্তু স্টার্ট হবে আর কি। এটাকে ক্লোজ করে দিতে হবে। এই যে একটা ব্রাউজারের উইন্ডো ওপেন হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কাজ হবে আর কি। এই যে স্টার্ট হয়ে গেছে অ্যাপাচি এবং মাইএসকিউএল আর পিএইচপি তো স্টার্ট হয়েছে। এখন আমরা এখান থেকে কুইক অ্যাপে গিয়ে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারবো। করার পরে একটা নাম দিব। যেমন ধরেন আমি আজকে নাম দিলাম টেমপ্লেট প্র্যাকটিস। তো স্ট্রাকচারটা ঠিক রাখবেন, এখানে অবশ্যই স্মলার কেস এবং ড্যাশ ইউজ করলে বেটার, আপার কেস ইউজ করা ঠিক হবে না। তো এটা করলে যেটা হবে যে আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হবে একটা জায়গা থেকে এবং একটা ডাটাবেস ক্রিয়েট হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়ার পরে মূলত সেটাকে এক্সট্রাক্ট হচ্ছে, আপনাকে একটা ডোমেইনও দিয়ে দিবে, প্রিটি ইউআরএল, যেটা হচ্ছে টেমপ্লেট প্র্যাকটিস ডট টেস্ট। এই টেস্ট নামে ডোমেইন পেয়ে যাবেন। তো সেটাতে আমরা ওপেন করবো এবং হচ্ছে এখন আমরা যদি এই যে হয়ে গেছে, এখন যদি আমরা এখানে যাই, টেমপ্লেট প্র্যাকটিস ডট টেস্ট এটা লিখে যদি এন্টার দিই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা হচ্ছে এটা ওপেন হবে। তো আমরা একটু দেখে আসি যে হচ্ছে, ও আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এটাকে ইয়েস করতে হবে। এটার মানে হচ্ছে যে সে এই যে টেস্ট ডোমেইনটা লারাগন সাথে কানেক্ট করবে আর কি, এটাকে ইয়েস করতে ভুলে গেছি। তো এখন এখানে আবার যাই। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এইটা ওপেন হয়েছে। তো একটু মনে হয় টাইম লাগতে পারে। ওকে, টেমপ্লেট প্র্যাকটিস টেস্ট এটা ওপেন হয়নি আর কি। আমরা যদি এখানে যে www টেমপ্লেট প্র্যাকটিস, আচ্ছা কোনো কারণে এটা হচ্ছে এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আসবে এবং তারপর ইনস্টল হবে কোনো একটা কারণে। আমি একটা কাজ করতে পারি, এটাকে স্টপ করতে পারি। ক্লোজ, আচ্ছা স্টপ করলেও তো আসলে, হ্যাঁ এখান থেকে আমি হচ্ছে আবার স্টার্ট করে দেখি। এটা বারবার এই যে এরকম ডিস্টার্ব করবে নতুন ভার্সনে। স্টার্ট অল, মানে আবার ট্রাই করছি আর কি। ক্লোজ, ক্যান্সেল, আবার এটা ওপেন হবে কিন্তু স্টার্ট হবে। স্টার্ট হয়ে গেছে। এখন আমরা আবার দেখি কুইক অ্যাপ, সরি www টেমপ্লেট প্র্যাকটিস এটাতে যাই। আচ্ছা তারপরে হচ্ছে না, ওকে ফাইন। আমি একটু আগেই করলাম, হইলো, কিন্তু এখন আবার হচ্ছে না। এই জন্য আমি আসলে উইন্ডোজের অ্যাপগুলোকে একদমই লাইক করি না। কোনো কোনো মানে একটা না একটা প্রবলেম হইতেই থাকে। আচ্ছা যাই হোক, এটাকে ফিক্স করা যাবে কোনো কারণে। আমরা একটু ফিক্সের ব্যাপারগুলো দেখতে গেলে আমাদের ক্লাস করা হবে না। আমরা যদি রুটে যাই, রুটে গিয়ে টেমপ্লেট প্র্যাকটিসে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তো আমরা একটা কাজ করি, আমরা লোকাল হোস্টে যাই। লোকাল হোস্টে গেলে তো লারাগন ওপেন হবে। এরপরে যদি এখানে ওই যে টেস্ট ডোমেইনটা মেবি আমরা আগেই ভিজিট করে ফেলছি, এই কারণে ওটা ক্যাশ হয়ে গেছে, এরকম হইতে পারে। তো এখানে যদি দেই টেমপ্লেট প্র্যাকটিস টেস্ট, সরি সরি, এখানে তো টেস্ট হবে না, এখানে জাস্ট ফোল্ডারের নাম হবে। তো এইটা দেওয়ার পরে আমার এখন আসছে কিন্তু অ্যাডমিন ইনস্টল এটা আসছে কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। তো নানান ধরনের প্রবলেম।
তো এখন হচ্ছে আমরা অন্যান্য যে সফটওয়্যারগুলো যেগুলো আমি দেখানোর জন্য ঠিক করে রাখছি সেগুলো দেখাবো, বাট লোকালি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য লারাগন ইউজ করতে পারেন। এই যে ছোট ছোট প্রবলেম হলে সেগুলো ফিক্স করতে হবে। বাট হচ্ছে আমরা আসলে ইউজ করব হচ্ছে এখান থেকে কোনো একটা। তো আমি এখানে গেট ফর ফ্রি, কি যন্ত্রণা, আবার ইনফরমেশন দেওয়া লাগবে। ওকে, আমি উইন্ডোজের জন্য ইউজ করছি। এখান থেকে কিছু ইয়ে আসবে না আর কি। তো ডাউনলোড করে নিলাম এটাকে। তো এইটা হচ্ছে ডাব্লিউপি ইঞ্জিনের একটা সফটওয়্যার। এটা এখান থেকে ওয়ার্ডপ্রেস ডিপ্লয়মেন্ট করা যায় খুব ইজিলি। যখন আসলে যেটাকে লাইক করি না তখন তার সব কিছুই চলন বলন অপছন্দ হয়। এখানে দেখাচ্ছে যে ডাউনলোড ডান, তাইলে এখানে প্রোগ্রেস বারটা কমপ্লিট হয় নাই, মানে কি রকমটা লাগে। আচ্ছা, আমি এটাকে ওপেন করি। গতকালকেও আমাদের এই সেম প্রবলেম হয়েছে, মানে গত ক্লাসে আর কি। ডাউনলোড করছি, ওখানে দেখাচ্ছে ডাউনলোড হয়েছে, আবার এখানে দেখাচ্ছে ডাউনলোড হয়নি। নানান ধরনের প্রবলেম। এখানে অ্যানি ওয়ান দিয়ে দিই। এখন আবার দেখাচ্ছে যে ডান। ও এতক্ষণ আসলে স্ক্যান করতেছিল, এই কারণে আমাকে বলে নাই যে ডান হয়েছে, কিন্তু তার আগে আমরা রান করে ফেলছি। ওকে, এইটা হইতে থাক। আমরা আসলে আরো কয়েকটা এনভায়রনমেন্ট ট্রাই করব আজকে। সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ডেভ কিনস্টা। এটাও হচ্ছে ভালো একটা সফটওয়্যার। আবার ইনফরমেশন চাচ্ছে, ইনফরমেশন ইজ বিজনেস। ওকে, পাঠা, তুই ওই ইমেলে ইনফরমেশন পাঠা। পাঠাইলেও লাভ নাই, আমি ভুল ইমেল দিছি। ও চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আর যদি ওই ইমেল কনফার্মেশন নিতাম, আমি গুগলে একটা সার্চ দিতাম। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হোক। আর এইটা হচ্ছে ইনস্টল হচ্ছে, যে ইনস্টল হয়ে গেছে। এরপরে হচ্ছে রান লোকাল। তো ফিনিশ দিলে এটা লোকালটা রান হবে। তো ডেভকিনসটা একটা লাইট ওয়েট সফটওয়্যার দেখা যাচ্ছে। এটার সাইজ 700 মেগাবাইট, আর এটা হচ্ছে মাত্র 79.6। এখন আমি জানি না যে হচ্ছে এটা আবার লারাগনের সাথে হচ্ছে কনফ্লিক্ট করে কিনা। সাধারণত এই টাইপের সফটওয়্যার একই প্রোটোকল ইউজ করে বলে টুকটাক কিছু প্রবলেম হতে পারে। বাট দেখি কি অবস্থা হয়। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। টার্ন অন এরর রিপোর্টিং, এটা অবশ্যই অন করে নিতে হবে, যে এররগুলো যাতে আমরা হচ্ছে ভালোভাবে দেখতে পারি। আচ্ছা, এবার হচ্ছে লুক, নতুন কোনো সাইট নাই এখানে, এখন আমরা তৈরি করি। ক্রিয়েট নিউ সাইট, কন্টিনিউ। এখানে আমি কি দিব নাম? আম, টেমপ্লেট প্র্যাকটিস লোকাল এই নামে দিলাম। অ্যাডভান্স কিছু অপশন আছে, যে আপনি যদি পিএইচপি ভার্সন টার্সন চেঞ্জ করতে চান, বা সাইটের ডোমেইন বা এই টাইপের কিছু। আচ্ছা, এই লোকালটা না দিই, কারণ আমাদের আসলে ডট লোকাল ডোমেইন সে দিবে। তো এখন জাস্ট কন্টিনিউ। এবার হচ্ছে এখানেও যদি কাস্টমে যান, সেক্ষেত্রে যে পিএইচপি ভার্সনগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা প্রিফার্ড যে ভার্সন সেটাই নিয়ে নিচ্ছি, আমরা আপাতত এইগুলা দরকার নাই। এটা এখন হচ্ছে লোকালের পাসওয়ার্ড চাইবে, আমি রুট রুট দিয়ে দিচ্ছি। আর ইমেল অ্যাড্রেস এটা কোনো ম্যাটার না, যেহেতু আমাদের এটা লোকালি ডেভেলপমেন্ট হবে। তো অ্যালাউ অ্যাক্সেসে যাই। তো এটা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে সে হচ্ছে ইয়ে করবে। আচ্ছা, এটাও টিক চিহ্ন দিয়ে দিই। নে তুই, কত পারমিশন তোর লাগবে? ইয়েস। আর এইটাকে হচ্ছে ইনস্টল করতে হবে। আমরা আগে টেস্ট করছি যে সবগুলো যাতে কিভাবে হয়। এইখানে নেক্সট, সবগুলো একই সাথে, যেমন ধরেন অ্যান্টিভাইরাস। আচ্ছা, এটা হচ্ছে অন্যভাবে রান করতে হবে, দেখি। এটাকে কেটে দিই। আচ্ছা, এটা এটা হইতে থাক। আচ্ছা, এখানে কোনো প্রবলেম, ও না, প্রবলেম হয়নি। মানে সে হচ্ছে এই যে লোকালের পোর্ট, মানে ওই যে বললাম না যে সিমিলার টাইপের সফটওয়্যার, ধরেন অ্যান্টিভাইরাস আপনি 4-5টা ইউজ করছেন।
তখন এই টাইপের প্রবলেমগুলো হইতে পারে, কিন্তু আমি এখন শেখানোর স্বার্থে মূলত আপনাদের আমি সবগুলো দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে কোনো কারণে এটা হচ্ছে ব্লক হয়ে আছে, এর কারণে এটা রান হবে না। আচ্ছা, না হইলে আমি দেখি। তো এখন হচ্ছে এখানে রিট্রাই করি, তারপরেও কাজ হয়নি। তো সেক্ষেত্রে আমি ডাব্লিউপি অ্যাডমিনে গেলে আমার আসার কথা না আর কি, মানে যে লোকাল ইয়েগুলার পারমিশনে কোনো একটা প্রবলেম হয়েছে। তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এটা লোকাল হোস্ট দিয়ে ট্রাই করা যায়। এখান থেকে কোথায় যেন আছে সেটিংসটা। আচ্ছা, রিট্রাই করেও কাজ হচ্ছে না কোনো কারণে। এটা হচ্ছে আপনার ওই যে ডোমেইন পারমিশন থাকে একটা। আচ্ছা, এটাতে চেঞ্জ করে, না চেঞ্জ করার দরকার নাই। লোকাল রাউটার হ্যাভিং, আচ্ছা এখান থেকে আমি একটু যাই। এখানে হচ্ছে আমরা লোকাল হোস্ট মোডে নিব। ওকে, লোকাল হোস্ট মোডে নিলে কি করতে হবে জানো একটা, অ্যাডভান্স, এটা তো হচ্ছে এসএসএল। ওয়ান ক্লিক অ্যাডমিন, মাল্টি সাইট নো, টুলস আছে নাকি? আমার মনে হয় একটা রিস্টার্ট দিলে হয়তো ঠিক হতে পারে। আম, আচ্ছা, স্টপ করি। ওই আপনার ম্যাকে ওই টাইপের একটা প্রবলেম হয়েছিল, তখন একটা পপ আপ আসছিল রিট্রাই করার পরে যে হচ্ছে তুমি লোকাল হোস্ট ইউজ করবা কিনা। আচ্ছা, এই যে এখন, ও না, তাও হয় নাই। ওই সে হচ্ছে আসলে যে কাস্টম ডোমেইনের যে হচ্ছে ইয়েটা হোস্ট ফাইল ব্যবহার করে, সেই ফাইলটা মূলত সে ইউজ করতে পারছে না, এই কারণে এখানে হচ্ছে ওইটা আসছে। আমি একটা কাজ করি, এটাকে স্টপ করে দিই। এটার সাথে ওটার কোনো ইয়ে হওয়ার কথা না, তারপরেও এটাকে এক্সিট করে দিই, দিয়ে একটু রিট্রাই করে দেখি। আচ্ছা, এই যে এইখানে মানে হচ্ছে ওইটা ইউজ করলে, এটাকে অ্যাক্সেস দিলে ও হচ্ছে ওই যে ইটিসি হোস্ট হোস্ট ফাইলে মূলত সে একটা রেকর্ড অ্যাড করে। ওইটার জন্য আপনার সমস্যা হইতে পারে। যে এখন দেখাচ্ছে যে এটা কাজ করবে, তো আমরা একটু দেখি ডাব্লিউপি অ্যাডমিনে যাই। এই যে এখন কাজ হচ্ছে, তার মানে ওইখানে হচ্ছে আপনার লারাগনের সাথে কোনো ইন্টিগ্রেশন প্রবলেম, মানে ওই যে সেম জিনিস ইউজ করে পিএইচপি বা অন্যান্য জিনিসপত্র। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটা এক্সিট করে তখন হচ্ছে এরকম হইতে পারে আর কি। যাই হোক, তো আমরা মূলত দেখলাম কিভাবে আমরা লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এখন ওয়ার্ডপ্রেসটা আসলে কিভাবে কাজ করে, আমরা গতদিন একটা টেমপ্লেটিং এর কাজ দেখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, যে হচ্ছে ইন্ডেক্স পিএইচপি, অ্যাবাউট পিএইচপি, কন্টাক্ট পিএইচপি, এই টাইপের ফাইলগুলো দিয়ে আমরা কিন্তু একটা টেমপ্লেট বানাইছি। সেই টেমপ্লেটের কিন্তু কোনো ব্যাকএন্ড ছিল না, মানে হচ্ছে কোনো কন্টেন্ট যে আমরা এডিট করব, সেই এডিট করার জন্য আমাদের কোড এডিটরে যেতে হচ্ছিল। তো ওয়ার্ডপ্রেসটাও আপনি কি সিমিলার চিন্তা করতে পারেন। আমরা যে এইটাকে রান করছি, এটা হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে লোকাল নামের। এটাকে আপনি যদি সাইট ফোল্ডারে যান, দেখবেন যে একটা লোকেশনে আপনার সাইটের ফাইলগুলো আছে। আমি এখানে ক্লিক করছি, এটা ওপেন হয়েছে অলরেডি, এই যে এখানে। তো টেমপ্লেট প্র্যাকটিস নামে দেখেন এখানে আপনার যে ইউজার, সেই ইউজারের লোকাল সাইটস নামে একটা ফোল্ডার আছে, সেখানে টেমপ্লেট প্র্যাকটিস নামে ফাইল আসছে। এখানে তিনটা ফোল্ডার আছে মূলত এই সফটওয়্যারের কনফিগারেশন। একটা হচ্ছে অ্যাপ, যেটার মধ্যে অ্যাপের যত ফাইলগুলো আছে সেইগুলা। এখানে চাইলে কিন্তু পিএইচপি সাইটও রান করা যায়। তারপর হচ্ছে মানে হচ্ছে কনফিগারেশন, এই সাইট চালানোর জন্য আপনার হচ্ছে ওই যে মাইএসকিউএল, এনজিনএক্স এবং পিএইচপির যে কনফিগারেশন থাকে, কোন কোন ভার্সন ইউজ করবেন সেই কনফিগারেশনগুলো এখানে আছে। আর লগস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লগ থাকে, এরর লগ থাকে পিএইচপির, বা সার্ভারের এরর লগ থাকে, সেই লগগুলো মূলত হচ্ছে আপনার এখানে থাকে। তো অ্যাপের মধ্যে কি থাকে, অ্যাপের মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে পাবলিক ডিরেক্টরি, যেখানে পাবলিক ফাইলগুলো থাকে, আর একটা এসকিউএল মানে এসকিউএল ফাইলটা যেখানে আছে। তো পাবলিকে যদি আমি যাই, এইগুলা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস। আপনি যদি wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেন, সেক্ষেত্রে এই ফাইলগুলো পাবেন। তো এইখানে প্রত্যেকটা ফাইলের পরিচিতি আমি এখন দিচ্ছি না, কিন্তু আপনাদের এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো খুব ছোট দেখা যাচ্ছে, আমি একটু পরেই এনভায়রনমেন্ট সুইচ করে ফেলবো, তখন আর ছোট দেখাবে না। তো আপনারা রেকর্ড দেখে আরো ভালো বুঝতে পারবেন। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে যেই জিনিসগুলো আছে,
যে হচ্ছে আপনার ফোল্ডারগুলো আছে, যেমন হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, এটার মানে বোঝা যাচ্ছে অ্যাডমিনের ডিরেক্টরি, এটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন ডিরেক্টরি। ডাব্লিউপি কন্টেন্ট, এটার মানে হচ্ছে এখানে আসলে মূলত আমাদের হচ্ছে ওয়েবসাইটে যাবতীয় কন্টেন্টগুলো থাকবে, ওই যে আমরা অ্যাসেটস ফোল্ডার করছিলাম না একটা, ওই অ্যাসেটস ফোল্ডার মনে করেন। আর ডাব্লিউপি ইনক্লুডস মানে এই সফটওয়্যারটা এর মধ্যে আছে, আর এখানে কিছু ফাইল আছে, প্রত্যেকটা ফাইলেরই আলাদা আলাদা কাজ আছে, সেগুলো আমাদের এখন জানার প্রয়োজন নেই। তবে আমরা এটা জেনে রাখি ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে তিনটা মেইন ফোল্ডার থাকে। এক নম্বর হচ্ছে প্লাগইনস। ওয়ার্ডপ্রেস সাইট যখন আমরা চালু রাখবো তখন বিভিন্ন ধরনের প্লাগইনস থাকে। প্লাগইনস মানে কি, ওই যে আমরা যে করি প্লাগইন ব্যবহার করছি, যে প্লাগইন ফাইলটা কল করার পরে ওই প্লাগইনটা আমাদের ইচ্ছা মতো ইউজ করছি। প্লাগইনটা আসলে কি জিনিস, একটা লোক বিভিন্ন কাজের জন্য একটা মানে একটা ফ্রেমওয়ার্ক বা একটা জিনিস তৈরি করে রাখছে, সেটা আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরেন বাজারের ব্যাগ, আপনি বাজার করতে গেলে বাজারে যে ব্যাগ আছে সেই ব্যাগের ভিতরে বাজার নিয়ে চলে আসতে পারেন, তো বাজারের ব্যাগটা হচ্ছে একটা প্লাগইন। আর হচ্ছে বাজারে ব্যাগের ভিতরে যা নিচ্ছেন সেগুলো ধরেন আপনার হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের জিনিসপত্র। তো প্লাগইন হচ্ছে আমাদের ইউজেবল অনেক প্লাগইন থাকবে, এখানে বাই ডিফল্ট কোনো প্লাগইন থাকে না ওয়ার্ডপ্রেসে। ইন্ডেক্স পিএইচপি ফাইল তৈরি করা আছে, এই ফাইলের ভিতরে কিছু নাই, মূলত জাস্ট এমটি। আর থিমের ভিতরে মূলত ওই যে আপনারা তো থিম সম্পর্কে সবাই জানেন, ফোনে থিম থাকে, কম্পিউটারে থিম থাকে, বিভিন্ন জায়গাতেই থিম থাকে, ওই থিমগুলো মূলত এখানে আমরা মূলত থিমই শিখবো আজকে। থিম ডেভেলপমেন্ট আছে আর প্লাগ ইন ডেভেলপমেন্ট আছে না, তো প্লাগ ইন ডেভেলপমেন্টে আপনার হচ্ছে মূলত অ্যাপিরিয়েন্স মানে হচ্ছে চেহারাতে যে আমরা ক্রিম মাখি, তো প্লাগ ইন ডেভেলপমেন্টে ক্রিম মাখা না, প্লাগ ইন ডেভেলপমেন্ট ধরেন আচার আচরণ। আর হচ্ছে আমরা থিম যেটা বানাই সেটা হচ্ছে আমাদের চেহারা, মানে একটা সাইটের কিরকম হবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ওখানে থাকতে পারে, তবে প্লাগ ইন দিয়েও অনেক কিছু চেঞ্জ করা যায়। প্লাগ ইন মূলত ফাংশনালিটি বানানোর জন্য ব্যবহার হয়, আর থিম হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন আউটলুক কেমন হবে ফ্রন্ট এন্ডে সেটা ডিফাইন করার জন্য থিম। আর আপলোড হচ্ছে ওই যে আমরা বিভিন্ন ধরনের ফাইলগুলো আপলোড করে থাকি, সেই আপলোডগুলো এই ফোল্ডারে এসে জমা হয়। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচার, যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারি, ওয়ার্ডপ্রেসটা কিভাবে আসলে চলে। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন দেখেন আমরা ব্যাকএন্ডে আসার জন্য একটা জায়গাতে যাই, সেটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন। ওই ডাব্লিউপি অ্যাডমিনটাই মূলত এই যে এখানে যে ফোল্ডারটার নাম, সেই ফোল্ডারটা, এই ফোল্ডারটার ভিতরেই মূলত এই অ্যাডমিন সফটওয়্যারটা বানানো, যেখানে আপনার ধরেন বিভিন্ন ইয়ে করবেন। এখন অ্যাডমিন সফটওয়্যার বানাইলেই তো হবে না, সেই সফটওয়্যারে বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেই ফাংশনগুলো মূলত থাকে হচ্ছে ডাব্লিউপি ইনক্লুডস এর ভেতরে। আর আপনি যখনই কোনো একটা ওয়েবসাইটে, যেমন এই ওয়েবসাইটটার আমি ভিজিট সাইট নিউ ইউআরএল এ যাই, ওপেন ইন নিউ ট্যাব, এই যে নতুন ট্যাবে আসছে, এইখানে যে জিনিসটা আসছে সেটাই মূলত হচ্ছে থিমের ভেতর থেকে লোড হচ্ছে। তো এই হচ্ছে বেসিক জিনিসপত্র, যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট চলে। ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার পরে আপনার হচ্ছে বেশ কিছু জিনিস আছে, যেমন বাই ডিফল্ট আপডেটস, মানে হোম তো হোম, হোমে কিছু ওই যে বার আছে, মানে এগুলাকে বলা হচ্ছে উইজেট। আপনার যে ওই যে আইফোন ইউজ করেন, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন, সেখানে কিন্তু উইজেট নেওয়া যায়, সেই উইজেটগুলো হচ্ছে এটা। উইজেট হচ্ছে একটা পারপাস সার্ভ করে, ছোট ছোট পারপাস, যেমন ধরেন ওয়েদার দেখানো, বা হচ্ছে এখন এই যে এখানে দেখাচ্ছে যে আম, আমার কোন লোকেশনে নেক্সট ওয়ার্ডপ্রেস ইভেন্ট হবে সেইটা, তো অর্থাৎ আপনার লোকেশন গ্র্যাব করে সে দেখাতে পারে, এই টাইপের ছোট ছোট পারপাস সার্ভ করার জন্য উইজেট হয়। আপনি এখানে স্ক্রিন অপশনে গিয়ে কোন কোন উইজেট আপনি এনাবেল করতে চান অথবা চান না, সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন যে এই এই জিনিসগুলো থাকবে। তো এরকম ক্লিনও রাখতে পারেন ইচ্ছা মতো। আর উপরে যে একটা বার আছে এটাকে বলা হচ্ছে অ্যাডমিন বার, মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন বার। এখানে কুইক কিছু কাজ করা যায়, যেমন ধরেন আপনি একটা পেজে আছেন, সেই পেজে আপনি এখন এডিট করতে চান, সেক্ষেত্রে এখানে এডিট সাইটের অপশন আসছে, বা পেজের এডিটের ব্যাপারগুলো থাকবে, অথবা ড্যাশবোর্ডে ফেরত যেতে পারেন। তো এইটাকে বলা হচ্ছে অ্যাডমিন বার। ডান দিকে আপনার হচ্ছে একটা ড্রপ ডাউন আছে, যেখান থেকে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। প্রোফাইল এডিটে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন থিমও আছে ওয়ার্ডপ্রেসে, চাইলে আপনি আপনার চোখের জন্য যেটা ভালো হয় সেই থিমটা ইউজ করতে পারেন। থিম কখনো আমার চেঞ্জ করা হয় নাই, কারণ ডিফল্টটাই আমার ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। প্রোফাইলে আরো অনেক অপশন আছে, যে অপশনগুলো হচ্ছে আপনি পাসওয়ার্ড চেঞ্জ থেকে শুরু করে নাম ধাম চেঞ্জ করা সব অপশনগুলো ওখানে পাবেন। আর এরপরে এক এক করে এগুলাতে আসি। পোস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্ম হয়েছিল মূলত হচ্ছে ব্লগ সাইট নিয়ে। আগে ব্লগ সাইট খুব চলতো, মানে হচ্ছে আপনি একটার পর একটা ব্লগ লিখে যাবেন, এখানে একটার পর একটা আসবে। এটাই মূলত ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ধারণা আর কি। তো এখন চেঞ্জ হয়েছে সব জিনিসগুলা, তো সেই জন্য এখন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস একটা ব্লগ
মানে সাইটের সফটওয়্যার সেটা বললে ভুল হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, ই কমার্স থেকে শুরু করে সব ধরনের। তো সেই পোস্টটা হচ্ছে সেটাই, পোস্টে মূলত হচ্ছে কি কি পোস্ট করবেন সেটা আপনার নির্দিষ্ট ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি এবং ট্যাগ বাই ডিফল্ট থাকে, এগুলোকে বলা হচ্ছে সহায়ক একটা জিনিস, অর্থাৎ ট্যাক্সোনমি বলা হয় সাধারণত। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে পোস্ট নামে হচ্ছে এটা থাকে, আর হচ্ছে আপনার পেজ থাকে, পেজ হচ্ছে এক একটা পাতা। ওই যে আমরা হোম পেজ থেকে যাই অ্যাবাউট পেজে, কন্ট্যাক্ট পেজে, এগুলো হচ্ছে পেজ। আর আমাদের হচ্ছে হোম পেজে অনেকগুলো ব্লগ পোস্ট থাকবে যেগুলোতে ক্লিক করে, যেমন ধরেন ফেসবুকে আপনি যেটা করছেন আপনার প্রোফাইলে আছে ভিডিওস, ইমেজ, এগুলা হচ্ছে আপনার পেজ। কিন্তু আপনি তো অনেকগুলা ইমেজ অ্যাড করছেন বা অনেকগুলা পোস্ট অ্যাড করছেন, সেগুলো হচ্ছে এই যে পোস্ট। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। মিডিয়াটা হলে আপনি ওই যে যে মিডিয়াগুলো আপলোড করছেন সেগুলো এগুলো দেখতে পারবেন। এখানে দুইভাবে লিস্টিং গুলো দেখা যায়, ধরেন আপনি এখানে চাপ দিলে মিডিয়াগুলো হচ্ছে লিস্ট আকারে দেখাবে, অথবা চাইলে এইভাবেও রাখতে পারেন যেটাতে কিছু ফিচার আছে, আপনি যখন স্ক্রল করতে থাকবেন নিচে, নিচের গুলো অটোমেটিক লোড হবে। তো সেটার সাথে একটা ফিচার আছে, কোনো মিডিয়াতে ক্লিক করলে সেই মিডিয়ার ডিটেলস দেখা যাবে। যে কোনো ধরনের মিডিয়া আপনি এখানে আপলোড করতে পারেন। যেমন ধরেন আমি এই ভিউটা পছন্দ করি বেশি, কারণ হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ সহ অনেক সুবিধা আছে। যেমন ধরেন একটা ইমেজ আমি আপলোড করতে চাই, আমি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে এই যে এরকম আসবে, এরকম আসার মানে হচ্ছে ও অ্যাকসেপ্ট করছে কিছু একটা। এবার আপনি যদি ছেড়ে দেন সেটা আপলোড হতে থাকবে, এবং আপলোড হয়ে গেছে এখানে ক্লিক করলে সেই মিডিয়ার ডিটেলস আসবে। এই যে এখানে দেখেন, এখানে আপলোড কবে হয়েছে ইনফরমেশন গুলা, তারপরে হচ্ছে যে এটা টাইটেল কি, সেই জিনিসগুলো এখানে এডিট করলেই সেভ হয়ে যাবে। এখানে কোনো সেভ বাটন নাই। যেমন হচ্ছে টেস্ট, এখানে ক্লিক করে বাইরে ক্লিক করলে যেখানে একটা অপশন আসছে, যেখানে খেয়াল করেন সেভড লেখা চলে আসছে টেস্ট, এই যে এখানে সেভড, মানে ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনাকে কোথাও ক্লিক করতে হবে না। চাইলে মিডিয়া এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। এটা হচ্ছে মিডিয়ার পেজের কাজ। এই যে এখানে লিস্টিং এ গেলে আপনি লিস্ট আকারে আসবে, লিস্ট আকারে কি আপলোডের সুবিধা আছে কিনা আমি ট্রাই করিনি, লেটস ট্রাই। ধরেন আমি এই ইমেজটা আপলোড করতে চাই, এইটা কিন্তু হবে না, এখানে ছেড়ে দিলে এই যে এটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে ওই ভিউটা আমি ওই জন্য আসলে লাইক করে, অনেকগুলো ফিচার আছে এই ভিউয়ের, সার্চ সহ অনেক কিছুই অ্যাজাক্স আর কি। এটা খুব রিসেন্ট, মানে এটা মানে আপডেটেড আর কি ভিউ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড নিউ মিডিয়া ফাইলে গেলে মূলত একটা মিডিয়া ফাইল আপলোড করার জায়গা ওপেন হবে, যেটা আসলে প্রয়োজন পড়ে না, কারণ এই ভিউতে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আপলোড হয়ে যায়। কমেন্টস হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগে বা ওয়ার্ডপ্রেস পেজে সব জায়গাতেই কমেন্টের ফিচার বাই ডিফল্ট থাকে। আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন, কমেন্টের বিভিন্ন অপশনগুলো। এইগুলা হচ্ছে আপনার হচ্ছে কুইক লিঙ্কস, এখানে ক্লিক করলে দেখা যাবে। যেমন ধরেন এটাকে যদি আমি ট্র্যাশ করে দিই, সেক্ষেত্রে আমার ট্র্যাশে একটা আছে, এখন এই যে ট্র্যাশে ক্লিক করলে আমি ট্র্যাশে দেখতে পারবো। বা আমি যদি কোনোটাতে স্প্যাম মার্ক করি সেক্ষেত্রে স্প্যামে চলে আসবে। এইগুলা হচ্ছে ওই কুইক অ্যাকশন লিঙ্ক। তো অ্যাপেনিয়েন্সে গেলে মূলত আমরা থিম দেখতে পারবো। থিম হচ্ছে বাই ডিফল্ট একটা আছে, আপনি চাইলে যদি ধরেন এটা অ্যাক্টিভ করতে চান এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কিন্তু এলিমেন্টরে একটা থিম অ্যাক্টিভ করেছিলাম এর আগে, এই যে এখন থিমটা টোটালি চেঞ্জ হয়ে গেল, এটার কারণ হচ্ছে আমরা নতুন একটা থিম অ্যাড করছি। ওয়ার্ডপ্রেসের চমৎকার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এডিট সাইট। মূলত হচ্ছে সাইটে যে কোনো ধরনের কিছু এডিট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাই ডিফল্ট সব টেমপ্লেটে থাকে না, কিন্তু মডার্ন সব টেমপ্লেটে, মানে বেশিরভাগ টেমপ্লেটেই থাকে। এখানে এই যে কোনো কিছু এডিট করতে চাইলে আপনি এখান থেকে সরাসরি ডিরেক্ট এডিট করতে পারেন। এটা এলিমেন্টের মতোই দেখতে, কিন্তু অত ফিচার নাই, কিন্তু যেগুলো আছে একদম সলিড ফিচার। তো এখানে আপনি চাইলে ফুল সাইট এডিট করতে পারেন কোনো একটা, এখানে আপনি এখানে ওই যে এলিমেন্টের মতো এখানে প্লাসে ক্লিক করলে এখানে যে জিনিসপত্র আসবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে ছেড়ে দিতে পারেন। তো এই ফুল সাইট এডিটরটা সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন, বাট আমি ফুল সাইট কখনো ইউজ করি নাই, কারণ এলিমেন্টর দিয়েই সবগুলো আসলে ইউজ করা হয়েছে। তো এটা দিয়ে কাজ করার জন্য মূলত আমাদের হচ্ছে একটা ফাংশনে একটা কোড অ্যাড করলেই মূলত ওয়ার্ডপ্রেস ফুল সাইট এডিটিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা হচ্ছে প্লাগইনস, যেটা প্লাগইনস বিভিন্ন ধরনের প্লাগইনস আমরা ইউজ করছি। আমরা এর আগে দেখছিও যে কিভাবে আমরা প্লাগইন ব্যবহার করব, সেই টাইপের অনেক ভিডিওস আপনি পাবেন। ইউজার্সে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট টুলসে হচ্ছে কিছু সেটিংস টেটিংস দেওয়া আছে, সেই জিনিসগুলো আমাদের আসলে প্রয়োজন হয়। আচ্ছা, আমরা মূলত আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমরা একটা থিম ব্যবহার করব, এবং থিমের বিভিন্ন পার্ট থাকে। মানে হচ্ছে আমরা একটু দেখি, ওয়ার্ডপ্রেস থিম হায়ারার্কি নামে একটা জিনিস আছে, আমরা সেটা সম্পর্কে জানবো। তার আগে আমরা ধরেন নতুন একটা থিম তৈরি করতে চাই যেটা একদম স্ক্র্যাচ, মানে একদম শুরু থেকে হবে, সেক্ষেত্রে ডাব্লিউপি কন্টেন্ট, এরপরে থিমস,
এইখানে আমি হচ্ছে একটা ফোল্ডার করব। এখানে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে, অবশ্যই ফোল্ডারের নামের নিয়ম মেনে চলতে হবে। তো সাধারণত এখানে আমি থিমের নাম দিলাম ধরেন RRF। তো এই থিমের যে কোনো নামই দিতে পারেন, কিন্তু এখানে স্পেস ব্যবহার করা উচিত না। এখানে হচ্ছে অনেক বড় ওয়ার্ড ব্যবহার করা উচিত না, মানে একটা ফোল্ডারের নামে যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ব্যবহার করা দরকার। আচ্ছা, তো এখন RRF এ যদি যাই, এই থিমের মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে। মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার থিমে দুইটা ফাইল থাকবে। একটা ফাইলের নাম হচ্ছে স্টাইল CSS। তো সবচেয়ে ভালো হয় আমরা যদি এটাকে কোড এডিটরে ওপেন করে নিতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বেটার হয়, তাহলে আমাদের বারবার এখান থেকে তৈরি করা লাগবে না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কি আছে, হ্যাঁ। তো আমরা এই ডিরেক্টরিটা ওপেন করে নিই, তারপরে আমরা আমাদের মতো করে কাজ করি, সেই ক্ষেত্রে বেটার হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওপেন ফোল্ডার, তারপরে হচ্ছে আমরা ডকুমেন্টসে যাই। দিস পিসি না, আসলে আমাদের যাইতে হবে হচ্ছে পেপার স্পেস ইউজারে, ইউজার্স, পেপার স্পেস, তারপরে লোকাল সাইটস, টেমপ্লেট প্র্যাকটিস, অ্যাপ, পাবলিক, অনেক দূরে যাইতে হবে আর কি, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস। এই যে এই ফোল্ডারটা মূলত আমাদের ওপেন করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এটাকে ট্রাস্ট করতে হবে, ট্রাস্ট। এইভাবে বড় হবে, হ্যাঁ, ইয়েস, এইভাবে বড় হচ্ছে। ও, আসলে নাচতে না জানলে তো উঠান বাঁকা। আমি আসলে উইন্ডোজ ইউজ করতে পারি না, তো এই জন্য উঠান অনেক বাঁকা বাঁকা মনে হচ্ছে। তো সমস্যা নাই। তাহলে আমরা একটা ফাইল তৈরি করছি, যে ফাইলটার নাম হচ্ছে স্টাইল CSS। এখানে কিছু জিনিস লাগবে। একটা কমেন্টের মাধ্যমে বলে দিতে হবে যে হচ্ছে এই থিমের অথরকে, এবং হচ্ছে অন্যান্য জিনিসপত্র এখানে দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে আমি জাস্ট এখানে থিম নেম RRF এবং অথর রাসেল আহমেদ। তো তাহলে এটা করলাম। এখন এখানে বেশ কিছু, আচ্ছা, সেভ করতে হলে আমার ম্যাকে আসি, তো আমরা নেক্সট ডে থেকে উইন্ডোজ ইউজ করব। আমরা এখানে আপাতত সেভ করি এডিট থেকে, সেভ, মানে ওই আমি যখন শর্ট কোড, আচ্ছা দেখি তো হয় কিনা। না, এটা দিয়ে আসলে হবে না, ম্যাকের সাথে কনফ্লিক্ট করছে। আচ্ছা, এখানে এডিট থেকে সেভ করি, কই সেভ, ইয়েস, সরি, ফাইল থেকে সেভ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের একটা ফাইল লাগবে। আচ্ছা, আমরা একটু যাই, একটু থিমে চলে যাই। ধরেন আমরা তো একটা ফোল্ডার নিছি, সেই ফোল্ডারটা নেওয়ার ফলে এখানে যেটা বলছে যে টেমপ্লেট ইজ মিসিং, মানে হচ্ছে একটা ইন্ডেক্স পিএইচপি লাগবে, যেটাতে আসলে সেই টেমপ্লেটটা লোড করবে, আর স্টাইল সিএসএস লাগবে। স্টাইল সিএসএস আমরা অলরেডি ক্রিয়েট করছি। তাহলে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের থিমে অবশ্যই ইন্ডেক্স পিএইচপি নামে একটা ফাইল থাকবে। তো সেই ফাইলটা আমরা তৈরি করি। ইন্ডেক্স পিএইচপি কিছুই দিলাম না আপাতত, কোনো সমস্যা নাই, এটাও দরকার নাই। তো এখন আমরা এখানে আবার রিলোড করি। রিলোড করলে দেখা যাচ্ছে আমাদের RRF নামে থিম চলে আসছে। এই থিমে যদি ডিটেলসে যাই, অনেক ইনফরমেশন দেখা যাচ্ছে, যেমন এই থিমটার ডেসক্রিপশন, থিমের ট্যাগ, থিমটা কে বানাইছে, এটা। কিন্তু আমরা যদি আমাদেরটা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাই রাসেল আহমেদ, কারণ আমরা এই ইনফরমেশনটুকুই দিয়েছি, আমরা আসলে আর বেশি ইনফরমেশন দেই নাই। যাই হোক, কোনো অসুবিধা নাই, আমরা জাস্ট হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করে ফেললে যেটা হবে, আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই টেমপ্লেট কিন্তু কাজ করবে না, কিছুই আসবে না, কারণ আমরা কিন্তু আসলে কোনো কিছু দেই নাই মানে টেমপ্লেটে। তো আমরা আসলে এখন এক এক করে একটু টেস্ট করব। টেমপ্লেট হায়ারার্কি টেস্ট বলে এটাকে। বাই ডিফল্ট, যেমন ধরেন আমাদের হচ্ছে এখানে আমরা H1 দিই, H1, H1 দিয়ে দিলাম যে হচ্ছে দিস ইজ ইন্ডেক্স পিএইচপি। তো সেক্ষেত্রে আমরা এটাকে এখন সেভ করব। এটাকে সেভ করে আমরা এখন মূলত দেখব যে এখানে কি ঘটনাটা ঘটে।
দেখেন দিস ইজ ইন্ডেক্স পিএইচপি চলে আসছে। তো আমরা এখন একটা পেজে যাই। ধরেন আমরা একটা পোস্টে গেলাম, পোস্টে গিয়ে যদি আমরা ভিউ করি, সেক্ষেত্রে আমরা এখানে ওই একই কথা দেখতে পাচ্ছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্স পিএইচপিতে কিছু নাই, সে যা পাবে সবই কিন্তু এটাতে লোড করবে। ইভেন আপনি এখানে যে কোনো কিছুই এন্টার দেন না কেন, ধরেন আমি একটা 404 পেজে যাচ্ছি যেটা নট ফাউন্ড আসার কথা ছিল, কিন্তু তারপরে ইন্ডেক্স পিএইচপি আসছে, কারণ ওই ইন্ডেক্স পিএইচপিটা দিয়েই ওয়ার্ডপ্রেসের সকল নিয়ন্ত্রণ হচ্ছে সকল কিছু। তারপরে থেকে আস্তে 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 ভাগ হচ্ছে। যেমন ধরেন আমি আপনাদের ছোট্ট একটা ম্যাজিক দেখাই। আমি যদি এখানে একটা ফাইল তৈরি করি, যেই ফাইলটার নাম হচ্ছে সিঙ্গেল পিএইচপি, এটার কাজ হচ্ছে সিঙ্গেল পোস্টগুলো দেখানো। এখানে আমি যদি H1 দেই, দিস ইজ সিঙ্গেল। তো দিস ইজ সিঙ্গেল যে ফাইলটাকে নিলাম, এখন হচ্ছে আমরা এটাকে সেভ করি এবং আমরা ওই যে আগের পেজে যাই, হ্যালো ওয়ার্ল্ড। সেক্ষেত্রে দেখেন এখানে দিস ইজ সিঙ্গেল আসছে, কিন্তু আমাদের একটা পেজও আছে এখানে। আমরা যদি যাই পেজেসে গিয়ে যদি আমরা ভিউ করি, সেক্ষেত্রে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, আমাদের ইন্ডেক্স পিএইচপি থেকে নিবে, কারণ পেজ হচ্ছে অবশ্যই পেজ পিএইচপি থেকে নেয়। মানে কোনটা কোন ফাইল থেকে নেয় সেটা আমাদের দেখতে হবে। বাই ডিফল্ট আমরা ধরেন একটা টেমপ্লেট, যদি একটা মিডিয়াকেও কিন্তু ভিউ করা যায়, এই ফাইলটাকেও ভিউ করা যায়। যে এখানে যদি আপনি যান, ভিউ মিডিয়া ফাইল, এটাকে যদি ওপেন করেন, সেক্ষেত্রে দেখবেন যে এখানে ওই মিডিয়া ফাইলটা ওপেন হচ্ছে। আবার এই মিডিয়ার একটা পেজ আছে, সেই পেজটা কোথায় কোথায়, আম, আচ্ছা এটাতে তো মিডিয়া ফাইলটা ডিরেক্ট ওপেন হচ্ছে। তো অ্যাবাউট আইএমজি এটা রিডাইরেক্ট হচ্ছে, আসলে অসুবিধা নাই। তো আমরা দেখলাম যে আমাদের সিঙ্গেল যে পিএইচপি ফাইলটা, সেই ফাইলটা দিয়ে আমাদের সিঙ্গেল পোস্ট ওপেন হইলো। তো এটার একটা হচ্ছে আপনার সুন্দর একটা গ্রাফ আছে। আপনি যদি সার্চ করেন, টেমপ্লেট হায়ারার্কি এটা লিখে যদি সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনারা একটা পেজ পাবেন, টেমপ্লেট হায়ারার্কি। সেখানে একটা ইমেজ পাবেন, ওই ইমেজে মূলত দেখানো আছে, এবং এখানে একটু পড়ার চেষ্টা করবেন মূলত। বাট এই যে ভিজুয়াল ওভারভিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমি একটু জুম করে দেখাই। আহ, এরকম করলে জুম হবে? তো ব্রাউজার জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, সুবিধা নেই। তো এখানে দেখেন একদম ডান দিকে কি আছে, ইন্ডেক্স পিএইচপি। ইন্ডেক্স পিএইচপি দিয়ে টোটাল কন্ট্রোল হচ্ছে। তারপরে স্টেপে আছে সিঙ্গুলার পিএইচপি। সিঙ্গুলার পিএইচপি দিয়ে মূলত দুইটা ফাইল কন্ট্রোল হয়, সিঙ্গেল আর পেজ। ধরেন আমরা যদি সিঙ্গুলার পিএইচপি নামে একটা ফাইল তৈরি করতাম, এবং আমরা চাচ্ছি যে পেজ আর সিঙ্গেল পোস্ট একই টেমপ্লেট দিয়ে নিয়ন্ত্রণ হোক, সেক্ষেত্রে আমাদের এই দুইটা ফাইলের প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র সিঙ্গুলার পিএইচপি তৈরি করলে ওই ফাইলটা দিয়ে নিয়ন্ত্রণ হবে। এরপরে আপনি চাইলে হোম পেজকে আপনি হচ্ছে একটা হোম পিএইচপি দিয়ে লোড করতে পারেন। 404 পিএইচপি যেটাতে হচ্ছে নট ফাউন্ড দেখাবে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন 404 পিএইচপি। সার্চ রেজাল্ট হচ্ছে সার্চ দিয়ে তৈরি করতে পারেন। আবার দেখেন সিঙ্গেল পিএইচপিতে আমার বেশ কিছু জিনিস আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাটাচমেন্ট পিএইচপি, মানে হচ্ছে যে আমরা যে অ্যাটাচমেন্টটা দেখব, সেটাও কোনো একটা টেমপ্লেটের মধ্যে দিয়ে দেখাইতে চাইলে সেটা আসবে। এরপরে অথবা আপনি চাইলে যে কোনো ধরনের পোস্ট, যখন আমরা আরো বেশি বেশি পোস্ট রেজিস্টার করব, তখন মূলত আমাদের এই জিনিসগুলো আরো বেশি জানতে হবে, যে হচ্ছে পোস্ট টাইপ যেটা, সেই পোস্ট টাইপকেও আমরা আলাদা আলাদা টেমপ্লেট দিয়ে লোড করতে পারি। তারপর এগুলো আমাদের জানার প্রয়োজন, কারণ হচ্ছে আমরা যখন টেমপ্লেটকে কাস্টমাইজ করব বা একটা কিছু একটা বানাবো, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো জিনিসগুলো প্রয়োজন হবে। তো আমাদের নেক্সট অর্থাৎ আগামীকাল থেকে যেটা শুরু হবে, আমরা হচ্ছে একটা সিম্পল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করব, এবং আমাদের নিজেদের থিম দিয়ে কোনো এলিমেন্ট ছাড়া আর কি, জাস্ট আমরা হচ্ছে কোনো একটা টেমপ্লেট আমরা হচ্ছে ধীরে ধীরে করার চেষ্টা করব। হেডার ফুটার কিভাবে নিয়ে আসে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা এখন বেসিক সেই জিনিসটা দেখবো আর কি। তো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে কিভাবে টেমপ্লেটগুলো ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল হয় এবং সেগুলো আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ধরেন হচ্ছে আমরা এইখানে যাব। আমাদের নর্মালি যে একটা টেমপ্লেট আমরা তৈরি করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটাতে হেডার ফুটার ছিল। তো ওয়ার্ডপ্রেসেও কিন্তু হেডার ফুটারের জন্য ফাইল ইউজ করতে পারেন আলাদা, যেমন হচ্ছে হেডার ডট পিএইচপি, এবং আমরা আরেকটা ফাইল করব ফুটার ডট পিএইচপি। তো মূলত হেডার পিএইচপিতে আমরা আসলে কি করব, আমরা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল নিব, HTML5 নিব। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে আপনাকে হচ্ছে এই যে ইউটিএফ,
তারপরে হচ্ছে ভিউ পোর্ট থাকতে পারে, এই টাইটেল এগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না, এগুলো ওয়ার্ডপ্রেস ডাইনামিক্যালি পুশ করে দিবে। কিভাবে পুশ করবে সেটা আমরা দেখছি। তো হেডার পিএইচপিতে বডির আগ পর্যন্ত এই কন্টেন্টগুলো থাকবে, আর এইখান থেকে শুরু হবে ফুটার পিএইচপি, যেটা আমরা সব জায়গায় নিব আর কি। তো আমি এটাকে হচ্ছে কাট করে নিয়ে এটা হচ্ছে আপাতত ফুটার পিএইচপিতে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। তো এখানে দুইটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে হেডার পিএইচপিতে বললাম না যে জিনিসপত্র পুশ করবে, সেগুলো পুশ করবে কিভাবে, সেগুলোর জন্য আমাদের আসলে একটা আপনার হচ্ছে হুক ওপেন করতে হবে। হুক মানে কি জানেন? হুক মানে হচ্ছে আমরা যখন ওই যে চালের বস্তা তুলে তখন হচ্ছে একটা হুক থাকে, হুক দিয়ে কিন্তু এটা মাথায় তুলে চালের বস্তার কোনো ক্ষতি সাধন না করেই হুক লাগানোর একটা জায়গা থাকে বস্তার একটা জায়গাতে, সেটা হচ্ছে হুক বলা হচ্ছে। মানে হচ্ছে কোনো কিছু যদি এক্সট্রা কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই সেই জিনিসটা ব্যবহার করতে পারবেন। তো এখানে মূলত ওইটাই লিখতে হবে, ডাব্লিউপি হেড। এটা একটা ফাংশন, এই ফাংশনটা ওয়ার্ডপ্রেস থেকে প্রদত্ত। দেখেন আমি এটাকে দিয়ে একটু সেভ করি। এখানে হচ্ছে সরি, এখানে আমি এটাকে দিয়ে সেভ করলাম, এবং এই ফাইলটার সাথে ইন্ডেক্স পিএইচপি কোনো সম্পর্ক নাই এখন, সেই জন্য আমরা মূলত এখানে হেডার ফুটার যাতে নেয় সে, সেই জন্য আমরা মূলত এখানে দিব হচ্ছে পিএইচপি গেট হেডার। ওই যে আমরা হচ্ছে ইনক্লুড করছি না ওয়ার্ডপ্রেসে, এটাকে গেট হেডার করলে ও অটোমেটিক হেডার পিএইচপি থেকে নিয়ে নেবে। তো এখানে এখন আমরা করব পিএইচপি গেট ফুটার, অর্থাৎ আমরা হেডার ফুটারকে মূলত এইটার সাথে আমরা হচ্ছে অ্যাড করে নিলাম। এখন এখন যদি আমরা হচ্ছে এই ইনডেক্স পিএইচপি যে ফাইলে কল হচ্ছে, অর্থাৎ হোম পেজ, আমি হোম পেজে যাই, এখানে গিয়ে এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে এখন যদি আমি একটু ভিউ পেজ সোর্সে যাই সেক্ষেত্রে আমরা কি কি দেখতে পারবো দেখেন। এই যে ওয়ার্ডপ্রেসে আপনার হচ্ছে অনেক কিছু পুশ করছে, এইগুলা পুশ করছে, এই স্টাইল পুশ করছে, কিছু সিএসএস পুশ করছে, তারপরে হচ্ছে যে ড্যাশিকন্স পুশ করছে। মানে এই যে জিনিসগুলা যে ওয়ার্ডপ্রেস অ্যাড করলো, এটা অ্যাড করার এই যে টোটাল ধরেন এই পর্যন্ত এই সব কন্টেন্ট আসছে কিভাবে, ডাব্লিউপি হেড নামে যে ফাংশনটা, সেটা এখন আমাদের বডিতেও কিছু জিনিসপত্র লাগবে, তখনই মূলত হচ্ছে এই যে এখানে অ্যাডমিন বারটা আসবে। তো সেটা করার জন্য এখন হচ্ছে আমরা ফুটার পিএইচপিতে যেটা আছে সেই হুকটা দিয়ে দিব, এটা বডির ভেতরে যায়, এটা একদম নিচে না, মানে বডির আগে বাকি স্ক্রিপ্টগুলো সে লোড করে। এখানে হচ্ছে পিএইচপি ডাব্লিউপি ফুটার, এই ফাংশনটার নাম হচ্ছে এটা। ফাংশনগুলা দেখতে এখন এরকম মনে হতে পারে, পরবর্তীতে আপনার হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন যখন এই দুইটা জিনিস হয়ে যাবে তখন ওয়ার্ডপ্রেস এই যে তার এই জিনিসগুলা লোড করে ফেলবে, মানে হচ্ছে যে অ্যাডমিন বারটা ছিল সে অ্যাডমিন বারটা সে এখন লোড করে ফেললো, যাতে এখান থেকে আমরা সুইচ করতে পারি এবং আমরা বুঝতে পারছি যে আমাদের থিমটা আসলে কাজ করছে। তো এইভাবে করে থিমটা আমরা কাজ করাইলাম। এখন হচ্ছে আমরা মূলত যে জিনিসগুলো আছে সেগুলো কোড করে ফেলতে পারবো। যেমন হচ্ছে আমরা আসলে একটা বেসিক টেমপ্লেট নিব, গতদিন আমরা যে টেমপ্লেটটা করছি না ওই যে বয়লার প্লেটে পিএইচপি করে, ওইটাকে আমরা ওয়ার্ডপ্রেসে বানাই ফেলবো, যাতে করে আমরা কন্টেন্ট এডিট ওয়ার্ডপ্রেস থেকে করব, কিন্তু আমাদের ওইখানে যে অ্যাক্টিভ লিঙ্ক সহ এভরিথিং কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য থাকছে। আপনারা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেন আপনাদের কম্পিউটারে সবাই, এবং ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করতে পেরেছেন সেটাই মূলত আজকের হচ্ছে টাস্ক দেওয়া থাকলো। আপনারা হচ্ছে ওই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে আপলোড করবেন লোকাল হোস্টে, কিন্তু অবশ্যই লোকাল হোস্টে যে কোনো একটা ইউজ করবেন। সবগুলো যে আমি যেমন সবগুলো ইনস্টল করছি সবগুলো আবার ইনস্টল করতে যায়েন না, অবশ্যই অবশ্যই যে কোনো একটা কাজ করলেই হবে। একটা কাজ করছেন একটা ছেড়ে আরেকটা যাবেন না। সব সমস্যারই সমাধান আছে, সমাধান করে একটাতে স্টিক থাকেন। যেমন আমি আমার লাইফে ওয়ার্ম সার্ভার ইউজ করে গেছি, আমি আর অন্য কোনোটাতে যাই নাই, কারণ ওইটা ওইটাই কাজ করছে আমার, ওইটাতে এত আমি ওয়ার্ম সার্ভার বানাইতে যাব না, আমি জাস্ট ওইটাতে যদি কাজ করে আমি ওইটা ইউজ করব। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো তাহলে এখন আমি একটা কাজ করি, এই কম্পিউটারটাকে ডিলিট করে দিই, এটা আমাদের আর প্রয়োজন পড়বে না। আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আবার একটা কম্পিউটার সেট আপ করে ফেলবো। এখান থেকে কি আমি শাট ডাউন করবো প্রথমে, শাট ডাউন হবে, শাট ডাউন হলে জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিব। গতদিন ডিলিট করতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা আওয়ারলি একটা ইয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেন্সগুলো নিব, ওয়ার্ডপ্রেস রিলেটেড কোশ্চেন্স করতে পারেন বা
যে কোনো কোশ্চেন্সই করতে পারেন। তো আমি এখন আনমিউট। হ্যাঁ, আপনারা চাইলে এখন কথা বলতে পারেন। 100 পূরণ হয়নি ক্লাসের। হ্যাঁ, সম্রাট, বলেন। ভাইয়া, আমাদেরকে ফ্রি হোস্টিং এ যখন ওই টেমপ্লেট গুলা আপলোড করে দেখাইছিলেন, আবার আমি যখন আপলোড করছি হোস্টিং এর মধ্যে, আমার টেমপ্লেটের যে ফোল্ডারের মধ্যে আপলোড করছি, যে নাম দিয়ে আপলোড করছি, ডোমেনের পাশে আমার ওই নাম লিখতে হচ্ছে, তারপর আমার ওয়েবসাইটটা ভিজিট হচ্ছে। আমি সব ওয়েবসাইটে তো দেখি শুধু ডোমেনের নামটা লিখলেই ওয়েবসাইটটা চলে আসে, কিন্তু এবার লিখতে হচ্ছে ডোমেনের পাশে আমার এই ফোল্ডারের নাম লিখতে হচ্ছে, ওই টেমপ্লেটের ফোল্ডারের এইটা। ওকে, বুঝতে পারছি, আপনি খুব সুন্দর সুর করে কথা বলেন। নাইস, থ্যাংক ইউ। তো হচ্ছে ওই আপনি যখন আপলোড করছেন ওইখানে যদি ফোল্ডার না করে ডিরেক্ট আপলোড করে দেন তাহলে আপনার ডোমেইনে পরে আর ফোল্ডার লিখতে হবে না। তবে সেই ক্ষেত্রে আপনার তো অনেকগুলো প্র্যাকটিস থাকবে, সেই জন্যই মূলত আমরা আসলে ফোল্ডার করছি, যাতে করে আপনি একাধিক প্র্যাকটিস সাবমিট করতে পারেন। আর অন্যান্য ওয়েবসাইটেও তো আসলে একটাই ওয়েবসাইট থাকে, সেই জন্যই মূলত হচ্ছে এরকম। অর্থাৎ আপনি যদি ফোল্ডার না করে ডিরেক্ট ওই যে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আসলে এইচটি ডক্স নামে থাকতে পারে, ডাব্লিউ নামে থাকতে পারে, পাবলিক এইচটিএমএল নামে থাকতে পারে, শুধু পাবলিক নামেও থাকতে পারে। তো আপনি যদি সরাসরি ডিরেক্ট ওইখানে কোনো ফোল্ডার না করে আপলোড করে দেন, সেই ক্ষেত্রে আপনার ওই ডোমেইনটা টাইপ করলেই আপনার ওই ওয়েবসাইটটা ওপেন হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। জি ভাইয়া, ধন্যবাদ, বুঝতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে আব্দুল্লাহ আল মাসুদ। ভাইয়া, আমি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সে শিফট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার এসএসডি আলাদা কেনা কেনা হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি উবুন্টুটা কি ইউজ করা ঠিক হবে? আচ্ছা, আমি বলবো যে একদম সাহস করে, যদি হ্যাঁ। উইন্ডোজের কোনো ডিপেন্ডেন্সি না থাকে, যদি অন্য কোনো কাজ বা কোনো কিছু না থাকে, এমন সফটওয়্যার ইউজ করেন যেটা উইন্ডোজ ছাড়া হবে না, তাহলে আপনি হচ্ছে উইন্ডোজ একবারে বাদ দিয়ে আপনি চলে আসতে হবে, তাহলে আপাতত বেটার। বাদ দিতে আছে ভাইয়া। হ্যাঁ। আপাতত বাদ দিয়েছি, মানে আলাদা ইসে মানে সেপারেট হার্ড ডিস্ক নেওয়া হয়েছে। ওইটা ইউজ করলে এটার ওপেনই করি না আর কি। আচ্ছা, ক্লাসের হ্যাঁ, জন্য সেটা করতে উইন্ডোজটা পারেন। ওপেন আমার করছি। আমার মতে এক্সট্রা হার্ড ডিস্কের তো দরকার নেই, আপনি আপনার ফাইলগুলোর ব্যাকআপ অনলাইন কোনো একটা ক্লাউড সার্ভিসে রেখে দিতে পারেন। আর আমরা আসলে কম্পিউটারে অনেক ফাইল রাখি যেগুলো কোনো প্রয়োজন পড়ে না। যেমন আমার লাইফে কোনো ফাইল নাই, আমার যা আছে সব ক্লাউডে, এবং অল্প, মানে জাস্ট কি, ধরেন ফোনের ইমেজের সার্ভারে চলে যায়। আর আমার কোডের যে ফাইলগুলা গিটহাবে থাকে, মানে কোনো ফাইল নাই, আমার কোনো ফাইলই নাই যে ফাইলগুলো আমি হচ্ছে রাখবো। আর অন্যান্য বিগ বিগ যে ভিডিও ফাইল বা এই টাইপের কোনো ফাইল থাকে না। তো সেই ক্ষেত্রে উচিত হচ্ছে যে এই স্টোরেজ ম্যানেজ করা খুব ঝামেলা। তো সেই কারণে আপনার কোনো পার্সোনাল ফাইল না থাকা উচিত। যেগুলো থাকবে সেগুলো ধরেন এই যে ড্রপ বক্স বা এই টাইপের লিমিটেশনের ভিতরে যতটুকু ফ্রিতে পাওয়া যায় ততটুকুতেই থাকবে, সেটা বেটার। আর আপনি হচ্ছে আলাদা হার্ড ডিস্ক নিয়ে আসছেন, সমস্যা নাই। ওই হার্ড ডিস্কে আপনি হচ্ছে ইয়ে ইউজ করেন, তো উবুন্টু ইউজ করতে পারেন। আমি নতুনদের জন্য সাজেস্ট করব লিনাক্স মিন্ট। লিনাক্স মিন্টটা হচ্ছে খুব চমৎকার একটা জিনিস, এটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে ফয়সাল। ভাই, শুনতে পাচ্ছেন? হুম। ভাই, আপনার হিরো ওই নিয়ে দিন চা খাইতেছে। লিনাক্সের কথা শোনার পর ওই আর আমার আগে থেকে কিছুটা আগ্রহ ছিল। তুমি আমি একটা দাওয়াত লিনাক্স দিয়ে গেছে মিন্টে ভাইয়া, অলরেডি বায়াত শিফট খাবেন কিনা? করছি বলি উইন্ডোজ বাদ দেওয়ার পরে। হ্যাঁ। এখন বিশেষ করে যে লিনাক্স আরটু কিভাবে অ্যাডভান্স লেভেলে শিখতে পারি সেটা যদি একটু গাইড দিতেন। লিনাক্স ইনস্টলেশন শিখেন আর ইউটিউবে ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখেন। আসলে এখানে তো আর আমি গাইড করতে পারবো না। আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, ওইখানে যে সবকিছু সহজ তা কিন্তু না, কিন্তু একদম সলিড একটা জিনিস পাবেন। মানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট শেখার যে ব্যাপারটা, আর আমরা ভবিষ্যতে সার্ভার ম্যানেজমেন্ট করব, ডেভঅপসের কাজ শিখব, তো সেই ক্ষেত্রে আগে থেকেই যদি লিনাক্সে অভিজ্ঞতা হয়ে যায় তখন দেখবেন যে আপনার ভবিষ্যতে প্রবলেমগুলা ছোট মনে হচ্ছে, কারণ আপনি আপনার জীবনে আগেই অনেক বড় সমস্যা পার করে আসছেন। তো এখন থেকেই আর কি ওই প্রবলেমগুলো হইতে থাকবে, হতাশ না হয়ে জাস্ট ওইগুলা সলভ করার ট্রাই করবেন। আর এগুলা কোনো শর্টকাট নাই আর কি, যে আমি যে আপনাকে গাইড করতে পারবো ব্যাপারটা তা না, আপনার নিজেই নিজেকে গাইড করে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আছে সেগুলো দেখে দেখেই শিখতে হবে আর কি। আচ্ছা, আপনারা আনমিউট করে কথা কইেন না।
আচ্ছা, নেক্সট হচ্ছে রাব্বি। ভাইয়া, হুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম যে জাভাস্ক্রিপ্টে যে মেথড গুলো আছে, অ্যারে মেথড, তারপর স্ট্রিং মেথড, এই মেথড গুলা আহ, কাজ কিভাবে করে। হ্যাঁ, এটা এটা শিখতে এবং এই ব্যাপারে ভিডিও আপলোড করতে। এখন আপনি অনুমতি দিলে আমি এগুলো আপলোড করবো আর কি। অনেকে আর কি হতাশ হতে পারে বা এরকম কিছু, এই কারণে আমি এটা করতেছি। না না, অসুবিধা নেই, আপনি আপলোড করেন, বেস্ট হবে। যারা এই যে ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছেন, বিশেষ করে যে আশিকুজ্জামান নামে একজন বা আরো কয়েকজন আছেন, তারা তাদের এটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। চ্যানেল খুলে ফেললে ফেসবুকে তো হারাই যায় ভিডিওগুলা, ওইগুলো আপনাদের চ্যানেল থেকে জাস্ট লিংক শেয়ার করেন, তাহলে আপনাদের চ্যানেলেও থাকলো, ওইখানে মানুষজন এঙ্গেজ হইলো, এবং হচ্ছে ওইখানে ভিডিও, ছোট ছোট ভিডিও হোক যেভাবে হোক শেয়ার করতে থাকেন আর কি, এগুলো মানুষের উপকার হবে। আর হচ্ছে আমি হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস, মানে এই যে দেখেন আজকে ক্লাস 86, দ্যাটস ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনার গ্রুপে যে এই পোস্টগুলো দিচ্ছে অন্যরা, সেইগুলোতে একটু এঙ্গেজ হন। এইগুলাতে এঙ্গেজ হলে আপনাদের স্কিল বুস্ট করবে। মানে এই জিনিসগুলো আপনারা বুঝেন না কেন আমি জানি না ঠিক, কিন্তু আপনারা এই পোস্টগুলোতে এঙ্গেজ হওয়া বাদ দিয়ে আপনারা হচ্ছে অন্যান্য জায়গায় এঙ্গেজ হয়ে যান। তো সেইগুলা না করে আপনারা এই গ্রুপের হচ্ছে একটা অ্যাক্টিভ হন, এবং বিডিআইটি নামে একটা ওয়েবসাইট আছে আমাদের, সেখানেও একটা অ্যাক্টিভ হন। সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো একটু দেখেন, সেখানে একটু কমেন্ট করেন, মানুষের সাথে পরিচিত হন। এইগুলা ভবিষ্যতে কাজে লাগবে, যত বেশি কমিউনিটি ইনভলভমেন্ট থাকবে তত বেশি আপনার লাভ হবে। তো এগুলো একটু করবেন আশা করি। তো রাব্বি ভাই, আপনি হচ্ছে ছোট ছোট ভিডিও এই টাইপের বানায় আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করে আমাদের সাথে শেয়ার করেন। ওকে, নেক্সট হচ্ছে সোলাইমান। সোলাইমান। আচ্ছা, আর কেউ মনে হচ্ছে নাই। তো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আচ্ছা, আর কে ভাই আসাদ? আমার হ্যান্ড রাইজিং হচ্ছে না, আমি একটু বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা, যদি আমার মেইন টার্গেট এখন থাকে ওয়ার্ডপ্রেস, সেই ক্ষেত্রে কি আমার ওই লিনাক্সে যাওয়াটা উচিত হবে? পরবর্তীতে আমি যেতে যাচ্ছি যখন আমি ওই ওয়ার্ডপ্রেসটা শেষ করব, মানে একটা মানি ফ্লো হবে, এরপরে যদি আমি লিনাক্সে যাই তাহলে কোনো কেন প্রবলেম হবে? লিনাক্সে যাইতে কি আপনার টাকা লাগবে? না, টাকা লাগবে না, আমার হচ্ছে ল্যাপটপটা প্রবলেম, এই কারণে আচ্ছা, আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না আর কি। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, আপনি পরেই যান, কোনো অসুবিধা নাই। লিনাক্স ডেস্কটপে বেটার পারফরমেন্স করে, বাট হ্যাঁ, ল্যাপটপেও অনেকে ইউজ করে, ল্যাপটপেও। না, এই কথাটা আসলে ভুল হইল আমার বলা। ল্যাপটপে ডেস্কটপে সব জায়গাতেই ওই প্রসেসর অনুযায়ী পারফরমেন্স করবে। তবে আমি হচ্ছে রেকমেন্ড করব ডেস্কটপে ইউজ করার জন্য, ফুল এনার্জিটা আর কি পাওয়া যায় আর কি লিনাক্স থেকে। অসুবিধা নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আসাদুল ইসলাম। ভাই, হঠাৎ করে আমার ভিএস কোড আর ওপেন হচ্ছে না। আমি আনইনস্টল করে দিলাম, ডিলিট করে দিলাম, রিস্টার্ট মারলাম, আবার ডাউনলোড করলাম, কিন্তু আর হচ্ছেই না। উইন্ডোজ দেন, উইন্ডোজ দেন, ওপেন করে করেন, তাছাড়া আর কি বলবো বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে উইন্ডোজ। উইন্ডোজ দিতে হবে, মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর কি, আর হ্যাঁ ওপেন হ্যাঁ, হচ্ছে না। সবসময় চেষ্টা করবেন এই কাজের কম্পিউটারটাতে ইউএসবি না লাগানোর জন্য, এবং যেসব সাইটে আপনি চিনেন না সেসব সাইটে না যাওয়ার জন্য। প্লাস হচ্ছে একটু সতর্কভাবে যখন বাইরের ফাইল ডাউনলোড করবেন একটু সতর্কভাবে ইউজ করতে হবে। তো কাজের কম্পিউটারটা সবসময় যেন সলিড থাকে, এখানে বাইরের কোনো কিছু আসবে না আর কি। আর ইউএসবি হচ্ছে ইউজ না করলেই বেটার আর কি। কোনো কিছু দরকার হলে ইমেলে নেন বা হচ্ছে আপলোড করে নেন, সেই ক্ষেত্রে তাদের ভালো হয় আর কি। তো ঠিক আছে, আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো এক ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকে আমরা হচ্ছে আমাদের ম্যাকে ফিরে যাব, এবং সেখান থেকে আমরা ফুল ফিচার্ড একটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে আমরা হোম পেজ, অন্যান্য পেজ বানানো শিখবো, কোয়েরি করা শিখবো, কোয়েরি কি জিনিস সেটা জানবো, মাইএসকিউএল ডেটাবেস গুলা কোথায় থাকে সেগুলা টেবিল সম্পর্কে আমরা জানবো। তো দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।